সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের ভিডিওতে আমি আলোচনা করব এমন 4 শ্রেণীর ভূমি মালিক আছে যাদের আর নতুন করে নামজারি করার কোনো প্রয়োজন পড়বে না। মানে হচ্ছে যে নামজারি করা ছাড়াই বা নামজারি কোনো খতিয়ান ছাড়াই আপনি চাইলেই আপনার জমিটা আপনি অন্য কারো কাছে বিক্রয় করতে পারবেন, অ্যাজ ওয়েল অ্যাজ ওই জমি আবার তার নামে রেজিস্ট্রেশন করেও দিতে পারবেন। অনেকে মনে করে যে নামজারি ছাড়া হয়তো কখনো জমি ক্রয় করা যাবে না এবং বিক্রয় করলেও তাকে আবার রেজিস্ট্রি করে দেওয়া যাবে না। উত্তরাধিকার দিক থেকে যে সম্পত্তিটা, এই সম্পত্তির খাজনা আপনি প্রত্যেক বছর আপনার পিতার নামে আপনি কাটতে পারবেন। আপনার পিতার নামে ওই জমি যেহেতু এখনো রয়েছে, যতক্ষণ পর্যন্ত নতুন রেকর্ড না আসবে বা যতক্ষণ অবধি আপনি নতুন করে নামজারি করে না নিবেন, ততক্ষণ পর্যন্ত ওই জমির মালিক আপনার পিতা। তাহলে আপনার পিতার জমি আপনি কিন্তু চাইলেই প্রতি বছর যে পরিমাণ খাজনা আসবে সেই পরিমাণ খাজনা প্রদান করে আপনি দাখিলা কেটে নিতে পারবেন। এন্ড দেন আপনার বিশেষ প্রয়োজন হলে হয়তো আপনার কোনো জমি হয়তো দেখা গেল যে বিক্রয় করা দরকার, আপনি কিন্তু বিক্রয় করতে পারবেন। এখানে যেহেতু আপনার অন্য কোনো ওয়ারিশ নেই, আপনি একক ওয়ারিশ, তাহলে আপনার একটা ওয়ারিশান সনদ প্রয়োজন হবে। ওয়ারিশান সনদের পাশাপাশি আপনি সেই খাজনা প্রদান করেছিলেন, সেই খাজনা প্রদানের দাখিলাটাও প্রয়োজন হবে এবং সর্বশেষ যে রেকর্ড হয়েছে, যে রেকর্ডীয় বলে আপনার পিতা মালিক, সেই সর্বশেষ রেকর্ডটি প্রয়োজন হবে। এই ডকুমেন্টস গুলো থাকলে আপনি যাকে খুশি তার কাছে জমি বিক্রয় করতে পারবেন, অ্যাজ ওয়েল অ্যাজ যখনই ইচ্ছে তখনই তাকে জমি বিক্রয় করার পরপরই আপনি তাকে কিন্তু রেজিস্ট্রি করে দিতে পারবেন। এটা গেল সহজ সরল একটা পদ্ধতি যেখানে আপনি একক ওয়ারিশ সেই ব্যাপারে। কিন্তু যদি এমন হয় যে আপনারা কয়েকজন মিলে বা একাধিক ব্যক্তি মিলে উত্তরাধিকার দিক থেকে জমির মালিকানা পেয়েছেন, তখনও কিন্তু খুব ইজিলি আপনারা এই প্রসিডিউর মেনে জমি বিক্রয় করতে পারেন যদি ওয়ারিশদের সাথে মিল মোহব্বত থাকে। অনেক সময় দেখা যায় যে ওয়ারিশদের ভিতরে ভালো কোনো বোঝাপড়া কোনো থাকে না, মিল মোহব্বত থাকে না, ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে না, সেই ক্ষেত্রে সমস্যা হয়। তবে আপনাদের যদি নিজেদের ভিতরে আলাপ আলোচনার মাধ্যমে যদি এই বিষয়ে যে এই ইম্পর্টেন্সি, সেই ইম্পর্টেন্সিটা যদি অনুধাবন করতে পারে বা উদ্ভূত সমস্যাটি, সেই সমস্যা যদি সহজে সমাধানের জন্য নিজেদের ভিতরে যদি ভালো সহজ সমাধানের আসতে পারেন, তাহলে কিন্তু এটা সহজেই সমাধান হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যে নিয়মটি চালু করা হয়েছে সেটা হচ্ছে, যদি আপনারা এককভাবে না হয়ে যদি কয়েকজন মিলে উত্তরাধিকারীর দিক থেকে কোনো সম্পত্তির মালিকানা পেয়ে থাকেন, তাহলে আপনারা নিজেদের নামে নামজারি, মিউটেশন বা খারিজ যেটাই বলেন না কেন, আপনারা করলেও করে নিতে হবে। সেই ক্ষেত্রে দ্যাট মিনস আপনারা সকল ওয়ারিশ একসাথে উপস্থিত হয়ে ওই সম্পত্তি বিক্রয় করতে পারবেন। এখানে সহ উত্তরাধিকার যে সম্পত্তি, সেই সম্পত্তি বলা হয়েছে যে এই সহ উত্তরাধিকারীর সম্পত্তি বা ওয়ারিশান যে সম্পত্তি, এখানে একজন ওয়ারিশ অন্য ওয়ারিশদের না জানিয়ে গোপনে বিক্রয় করলে তখন কিন্তু এটা প্রবলেম হবে। যার কারণে সকল ওয়ারিশরা ঐক্যবদ্ধভাবে একসাথে সমষ্টিগতভাবে মিলে যদি বিক্রয় করে, তাহলে আর তখন সমস্যা থাকলো না। সহ অংশীদারগণ যারা রয়েছেন সকলে মিলিতভাবে যদি বিক্রয় করেন এবং সেটা যদি রেজিস্ট্রি করেও দেন, সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। ইভেন কি আপনাদের নামজারিও করা লাগবে না। আর যদি মনে করেন যে আপনারা নামজারিও করে নেবেন, তাহলে যৌথ খতিয়ানের এই ভিত্তিতে আপনারা নামজারিও করে নিতে পারবেন। তবে সেটারও প্রয়োজন নেই। আপনারা সকল ওয়ারিশগণ একটা ওয়ারিশান সনদ সঠিকভাবে তৈরি করে নেওয়ার মাধ্যমে, সেই ওয়ারিশান সনদ দেখানোর মাধ্যমে আপনারা কিন্তু ওই সম্পত্তি বিক্রয় করার পর রেজিস্ট্রি করেও দিতে পারেন। উত্তরাধিকারী সম্পদের ক্ষেত্রে এমন একটা সহজ সমাধান রয়েছে, আপনারা চাইলে কিন্তু এইভাবে করতে পারবেন। সেকেন্ড থিং, রেকর্ডীয় সম্পত্তি মানে হচ্ছে যে সরাসরি আপনার নামে রেকর্ড হয়েছে। আপনার নামে যদি রেকর্ড হয়ে থাকে, তাহলে এই সম্পত্তি আপনার কখনো নামজারি করার প্রয়োজন নেই। আপনার নামে রেকর্ড হয়েছে মানে আপনার নামে নামজারি হয়ে গেছে। এই যে রেকর্ডীয় খতিয়ানটি কি বলে পেয়েছেন, সেটাও কিন্তু আপনার কোনো দেখার বিষয় না। আপনি যে সূত্র ধরে পান না কেন, আপনি যদি ক্রয় সূত্রে মালিকানা পেয়ে থাকেন, তাহলে আপনার দলিল আছে, আর এই দলিল অনুযায়ী আপনি রেকর্ড কারকগণকে দলিলটি দেখিয়ে ওই সম্পত্তি আপনার নামে আপনি রেকর্ড করে নিয়েছেন। এখন এই রেকর্ডীয় খতিয়ান, এই রেকর্ডীয় খতিয়ানটি আপনার মালিকানার স্পষ্ট একটি দলিল বা প্রমাণ বা এভিডেন্স। আবার পূর্বে রেকর্ডে আপনার পিতা মালিক ছিল বা আপনার পূর্বপুরুষরা মালিক ছিল, সেই চেইন অফ টাইটেল অনুসারে এই রেকর্ডে আপনিও মালিক
মালিকানা পেয়েছেন, তাহলে এটা আপনার একটা বড় এভিডেন্স যে আপনি ধারাবাহিকভাবে মালিকানা পেয়েছেন। তাহলে সর্বশেষ লেটেস্ট যে রেকর্ড, এই রেকর্ডটিতে আপনার নাম এসেছে প্রপার ওয়েতে। এখন এই যে রেকর্ড, এই রেকর্ডে নাম এসেছে, এই রেকর্ডের সম্পত্তি আপনি চাইলে যে কারো কাছে বিক্রয় করতে পারবেন। আপনার মিউটেশন করার কোনো প্রয়োজন নেই। ইভেন কি আপনি যখন খাজনা প্রদান করবেন তখন এই সর্বশেষ রেকর্ড খতিয়ান অনুযায়ী আপনি খাজনা প্রদান করতে পারবেন এবং খাজনার দাখিলা আপনি গ্রহণ করে বিক্রয় করে তাকে রেজিস্ট্রিও করে দিতে পারবেন। থার্ডলি এন্ড তৃতীয় পদ্ধতিটি কি? এই পদ্ধতিতে হচ্ছে আপনাকে যদি আপনার মাতা বা আপনার পিতা আপনাকে ধরুন হেবা করে দিয়েছে, এখন এই পিতা বা মাতা আপনার যে জমিটা আপনাকে হেবার মাধ্যমে দেওয়া হয়েছে, দেখা যাচ্ছে যে ওই জমিটা এখনো আপনার নামে নামজারি হয়নি, আপনি দলিলটা শুধু পেয়েছেন, জমিটা দখলে রেখেছেন কিন্তু এখনো পর্যন্ত নামজারি করেননি। এখন এখানে একটি বিষয়, সেটা হচ্ছে আপনি এককভাবে হয়তো আপনার পিতা বা মাতার সকল সম্পত্তির অংশীদার, তখন কিন্তু আপনি যেহেতু নামজারি করেননি এবং যখন আপনার এলাকায় যখন রেকর্ড কার্যক্রম শুরু হবে তখন ওই দলিল দেখিয়ে আপনি কিন্তু নামজারি করে নিতে পারছেন। এটা হচ্ছে আপনার হেবা সম্পত্তির ক্ষেত্রে। বাট আপনার পিতামাতা যদি জীবিত থাকে সেই ক্ষেত্রেও আপনার পিতামাতার দেওয়া আপনার যে দলিল আছে ওই দলিল দেখানোর মাধ্যমে রেকর্ড করতে পারেন। আবার আপনার পিতামাতা যদি মনে করেন সেফর দলিল হাইড রেখে আপনার নামে সরাসরি রেকর্ড ভুক্ত করে এককভাবে হয়তো আপনার পিতা বা মাতার সকল সম্পত্তির অংশীদার, তখন কিন্তু আপনি যেহেতু নামজারি করেননি এবং যখন আপনার এলাকায় যখন রেকর্ড কার্যক্রম শুরু হবে তখন ওই দলিল দেখিয়ে আপনি কিন্তু নামজারি রেকর্ড করে নিতে পারবেন। এটা হচ্ছে আপনার হেবা সম্পত্তির ক্ষেত্রে। এখানে কোনো অসুবিধা হবে না, অর্থাৎ এই ক্ষেত্রেও কিন্তু আপনার নামজারি না করলেও হবে। তবে যদি মনে হয় যে না আপনি কোনো ধরনের কোনো ঝামেলা চান না, আপনি যে দলিলটা পেয়েছেন এই দলিলটার বলে নামজারি করে নেবেন, তাহলেও আপনি নামজারি করে নিতে পারেন। তাহলে সকল প্রকার ঝামেলা মুক্ত আপনি থাকতে পারবেন। ফোর্থ যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার আওয়াজ বদল সম্পত্তি। অনেকে আছে সম্পত্তি আওয়াজ বদল করে, দেখা গেছে একজন আর একজনকে আওয়াজ বদল করে দিয়েছে, দুজনের ভিতরে বিনিময় হয়েছে, একজন আরেকজনের নামে রেজিস্ট্রি করে দিয়েছে আর একজন রেজিস্ট্রি করে দিতে চায় কিন্তু এখনো তিনি রেজিস্ট্রি করেনি। এখন এই যে জমিটা আওয়াজ বদল হলো দুজনের ভিতরে, এই জমিটা একজন অন্যত্র বিক্রয় করে দিয়েছে। এখন যার কাছে বিক্রয় করেছে তিনি কিন্তু এই জমিটা রেজিস্ট্রি না করলে হবে, যার কারণে বিক্রয় করেছে ওই জমিটা যার থেকে আওয়াজ করা হয়েছে তাকে দিয়েই সরাসরি রেজিস্ট্রি করে দিলেই হয়ে যাবে। এখানে কিন্তু আবার নতুন করে আপনার নামে দলিল করে আবার আপনার নামে নামজারি করে তারপরে আবার রেজিস্ট্রি করার কোনো প্রয়োজন নেই। আপনি যার সাথে আওয়াজ করেছেন সেই ব্যক্তি যদি তার নামে রেজিস্ট্রি করে দেয় তাহলে কিন্তু হয়ে যাবে। পরিশেষে বলতে চাই যে তাহলে এভাবে আপনি চাইলে কিন্তু খুব সহজেই নামজারির ঝামেলা এড়িয়ে আপনি জমি কিন্তু অন্য কারো কাছে বিক্রয় করে রেজিস্ট্রি করে দিতে পারবেন। তবে মনে রাখবেন যে আপনি কিন্তু প্রত্যেক বছর সরকারের খাজনা প্রদানের যে দাখিলা সেটা কিন্তু সংগ্রহ করে রাখবেন। এই দাখিলাটা সংগ্রহ করতে পারলে আপনি জমি রেজিস্ট্রি করতে পারবেন, কোনো ধরনের কোনো অসুবিধা হবে না।